বায়োলজি ক্লাস 12। তো আমরা কি হচ্ছে শুরু করেছিলাম ফার্টিলাইজেশন। embryonic development। এর মধ্যে ফার্টিলাইজেশন যেটা আছে এটা কমপ্লিট ভাবে আমাদের শেখা হয়ে গেছে। এটা অর্থাৎ এখান থেকে যে ওভা নিঃসৃত হয়েছে, মানে ওভুলেশনের পরে ওভা নিঃসৃত হয়েছে, আর এদিক থেকে কি হচ্ছে যে স্পার্ম গেছে। তো আলটিমেটলি এই গঠনটা অর্থাৎ জাইগোটটা কিভাবে সৃষ্টি হয়েছে সেটা ডিটেলসে এর আগের দিন হয়ে গেছে। এবার আজকের স্টাডি হচ্ছে ঠিক এর পরবর্তী অংশগুলো। তাহলে আমরা জানব যে জাইগোট এরপরে কি করে। আমরা দেখছি জাইগোটের মধ্যে যদি এটাকে বাইরের দিকে বের করে নিয়ে আসি, এখানে যদি জাইগোটটাকে নিয়ে চলে আসি তাহলে সিঙ্গেল সেল, একটা সিঙ্গেল সেল ছিল যার মধ্যে হ্যাপ্লয়েড যুক্ত হয়ে ডিপ্লয়েড হয়েছে। তাহলে জাইগোটটি হচ্ছে ডিপ্লয়েড সেল এ রূপান্তরিত হয়ে গেছে। আচ্ছা, এবার যখন আমরা ডিপ্লয়েড সেলে রূপান্তরিত হয়ে যাবে তখন দেখতে পাবো সাপোজ কি হচ্ছে যে এটা হিউম্যান বডি আছে। তো আমরা দেখছি যে হিউম্যান বডির সমগ্র অংশে দুই ধরনের কি হচ্ছে যে কি ডিভিশন দেখা দিবে। একটা হচ্ছে মাইটোসিস ডিভিশন আর একটা হচ্ছে মিয়োসিস ডিভিশন। তো মাইটোসিস ডিভিশন গুলো মেনলি ডিপ্লয়েড সেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এক্সেপ্ট রিপ্রোডাক্টিভ অর্গান, এটা বাদে এখানে কি হচ্ছে যে মিয়োসিস ডিভিশনটা হচ্ছে। এখন দেখছি আমরা যে সেলটা তৈরি হয়েছে অর্থাৎ জাইগোট তৈরি হয়েছে, এ কি হচ্ছে ডিপ্লয়েড ধর্মী হয়ে গেছে। তাহলে এ ডিভাইড করতে শুরু করবে। তাহলে কি প্রসেসে ডিভাইড করবে? মাইটোসিস প্রসেসে ডিভাইড করবে। আর মাইটোসিস ডিভিশন কাকে বলবো? যখন কোনো সেল সম আকার, সম আকৃতি, সম বৈশিষ্ট্য, সমগুণ সম্পন্ন, সমক্রমজ বিশিষ্ট দুটি অপত্য কোষ উৎপন্ন করবে। ঠিক আছে, একটি কোষ থেকে দুটি অপত্য কোষ উৎপন্ন করবে। একে কি বলছি আমরা? মাইটোসিস ডিভিশন বলছি। এটা তাহলে ডিভাইড করতে শুরু করে দিয়েছে একটা সেল। যখন একটা সেল থেকে ডিভাইড করে, একটা সেল মানে এখানে জাইগোট বলছে, জাইগোটকে এটা ডিভাইড করে 16টা কোষের পুঞ্জ গঠন করবে। সাপোজ কি হচ্ছে যে এখানে 16টা সেল আছে, ঠিক আছে, 16টা কোষ বিশিষ্ট একটা কোষের পুঞ্জ গঠন করেছে। একে আমরা বলবো মরুলা। তাহলে বুঝতে পারলাম জাইগোট ডিভিশন করার পরে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মরুলা। এবার কি হচ্ছে, মরুলা ডিভাইড করার পরে কোষপুঞ্জটা এই সকল জায়গার মধ্যে ভাসতে থাকবে মরুলা। এবার মরুলার মধ্যে থাকা 16টি কোষ
যখন পেরিফেরি অর্থাৎ প্রান্তের দিকে অবস্থান করবে। সাপোজ এইরকম যদিও এখানে কি হচ্ছে যে কি 16টা সেল করছি না, তবে ধরে নিতে হবে যে কি এখানে 16টা সেলই আছে, 16টা সেলই আছে। তো এই রকমের গঠন যখন সৃষ্টি হয়ে গেল, অর্থাৎ মাঝখানে একটা ক্যাভিটি সৃষ্টি হয়ে গেল। ক্যাভিটি মানে হচ্ছে গহ্বর, যাকে আমরা ব্লাস্টোসিল বলবো। ব্লাস্টোসিল বলছি। আচ্ছা, এবার এই যে কোষগুলো প্রান্তের দিকে একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে কি হচ্ছে যে কি একটা গঠন সৃষ্টি করেছে, অর্থাৎ একটা প্রাচীর এর মতো গঠন দেখতে পাচ্ছি এখানে। একে আমরা বলবো প্লাস্টোডার্ম। তো এই জিনিসের নাম হয়ে গেল ব্লাস্টুলা। মরুলা থেকে গঠন করবে ব্লাস্টুলা। ঠিক আছে। আচ্ছা, এই ব্লাস্টুলা যখন ডিস্কের মতো অবস্থান করবে, অর্থাৎ এই রকমের ঠিক গঠনটা হবে না। গঠনটা কিরকম হবে, যদিও ভিতরের দিকে ফাঁপা থাকবে, তবে কি ডিস্কের মতো গঠনটা সৃষ্টি করবে, অর্থাৎ এইরকম সামান্য কি হচ্ছে যে এই গঠনটা সৃষ্টি করছে, তাহলে এটা ডিস্কোপ্লাস্টুলা বলবো। আচ্ছা, এবার সামান্য ফাঁপায় আছে, মানে এই রকমেরই গঠন যদি থাকে, তাহলে একে আমরা সিলোব্লাস্টুলা বলবো। এই ব্লাস্টুলা আছে, এদের এটা কি হচ্ছে রেপটাইলসের ক্ষেত্রে দেখতে পাবো। এই রকমেরই গঠন যদি থাকে তাহলে সিলোব্লাস্টুলা, এটা হিউম্যানের ক্ষেত্রে দেখতে পাবো। আর স্টেরিওপ্লাস্টুলা, অর্থাৎ ব্লাস্টুলাই করেছে কিন্তু ভিতরের দিকে কোনো ধরনের ফাঁপা জায়গা থাকবে না। তাহলে মরুলার মতো গঠনটা থাকবে, একে বলবো আমরা স্টেরিওব্লাস্টুলা। এটা ইনসেক্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। উদাহরণ অনেক আছে, আমাদেরকে উদাহরণগুলো কি হচ্ছে যে দেখে নিতে হবে, করতে হবে। এবার এই গঠন সৃষ্টি করার পরে এই ব্লাস্টুলা এই জায়গার মধ্যে কি হচ্ছে যে এইরকম এরকম করে অবস্থান করবে, অর্থাৎ এইদিকে ওইদিকে কি হচ্ছে এখানে ভেসে বেড়াবে। ঠিক আছে। এরপরে কি হচ্ছে, এর গঠনের মধ্যে পরবর্তী ধাপ আমরা দেখব, সেটা এখানে নিয়ে চলে আসছে। সাপোজ এই গঠনটা ছিল এইরকম, গঠনটা এইরকম ছিল, একটা ব্লাস্টুলার নরমাল যে স্ট্রাকচার আছে এরকমের গঠনটা আছে। যখন এর মধ্যে ইনভ্যাজাইনেশন প্রক্রিয়া দেখা যাবে, এবং ইনভ্যাজাইনেশন কাকে বলছি, যে কোনো প্রান্ত থেকে এটা কি হচ্ছে যে ভিতরের দিকে প্রবেশ করতে শুরু করবে, অর্থাৎ আর্কেন্ট্রন ফরমেশন করবে, মানে এইরকম। সাপোজ কি হচ্ছে, এই রকমের গঠন সৃষ্টি করেছে, মানে এই জায়গা থেকে এটা ভিতরের দিকে প্রবেশ করতে শুরু করেছে, করে এখানে 3টি লেয়ার এর ফরমেশন করবে।
এইরকম তিনটি লেয়ারের গঠন সৃষ্টি করেছে। তিনটি লেয়ার হচ্ছে এন্ডোডার্ম, এটা হচ্ছে মেসোডার্ম, আর এটা হচ্ছে এক্টোডার্ম। এই তিন ধরনের লেয়ার, ডিফারেন্ট লেয়ার and their head, three different germinal layer and their head, যদি আমরা বলি যে কি তিনটা ভিন্ন ভিন্ন জার্মিনাল লেয়ার আছে এবং তাদের কি কি পরিণতি ঘটবে, অর্থাৎ কোন লেয়ার থেকে কোন অংশটি গঠিত হবে। এই যে এক্টোডার্ম যেটা আছে, এই এক্টোডার্ম থেকে সাপোজ মানুষ আছে, এটা তো এই মানুষের দেহের বাইরের দিকে যে সকল অংশগুলো আমরা দেখতে পাবো সেই অংশগুলো কি হচ্ছে এক্টোডার্ম থেকে সৃষ্টি হবে। তাহলে কি হচ্ছে, যেরকম চুল আছে, নখ আছে, ত্বক আছে, এই সকল অংশগুলো কি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি। এবার এন্ডোডার্ম, এন্ডোডার্ম থেকে কি সৃষ্টি হবে, বেশ সিস্টেমগুলো সৃষ্টি হবে, যেরকম ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, যেরকম রেসপিরেটরি সিস্টেম, এরকম এক্সক্রিটরি সিস্টেম। আর তো তোমাদের ক্যামেরা খারাপ হয় না, হচ্ছে না? এক্সক্রিটরি সিস্টেম, 40 মিনিট, হ্যাঁ, এক্সক্রিটরি সিস্টেম। আচ্ছা, এবার মেসোডার্ম থেকে কি হচ্ছে, যে সকল অংশগুলো সৃষ্টি হয় এই হিউম্যান বডি, সেগুলো সাপোজ হার্ট, কিডনি, এই সকল ইম্পর্টেন্ট, যেরকম লাংস, এই সকল ইম্পর্টেন্ট জিনিসগুলো কি হচ্ছে যে তৈরি হবে। সরি, লাংস হবে না, লাংস রেসপিরেটরের মধ্যে চলে যাবে। এই সকল গঠনগুলো কি হচ্ছে যে সৃষ্টি হচ্ছে। এবার আমরা জানবো এমব্রায়ো ফর্মেশন। কিভাবে এমব্রায়ো, গ্যাস্ট্রুলা, এই যে যেটা তৈরি হলো সেটাকে বলছি গ্যাস্ট্রুলা। তাহলে মরুলা, ব্লাস্টুলা এন্ড গ্যাস্ট্রুলা, ঠিক। এবার আমরা দেখছি যে গ্যাস্ট্রুলা তৈরি হওয়ার পরে, এটা বোঝা হয়ে গেছে, এমব্রায়ো ফর্মেশনে চলছে এখন। তো এইটা গ্যাস্ট্রুলা তৈরি হয়ে যাওয়ার পরে যতদিন এখানে 2 মান্থ ধরে যে থাকবে, একে আমরা বলবো ফিটাস, এবং 2 মান্থ পর্যন্ত ফিটাস হচ্ছে। এবার এর পরে যে 9 মাস 10 দিন কমপ্লিট যদি হয়, তাহলে 2 মাসকে বাদ দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 7 মাস 10 দিন ধরে যে এমব্রায়োটা এখানে থাকবে, মানে যে অংশটা আমরা থাকবে মানে দেখবো, সেটাকে আমরা বলবো এমব্রায়ো। তাহলে সেটা হয়ে গেল এমব্রায়ো। আচ্ছা, জার্মিনাল লেয়ার এন্ড দেয়ার ফেট, সেটা কি হচ্ছে আমরা এটা শিখে দিয়েছি। তাহলে 2 নম্বর পয়েন্টটাও কি হলো, আমরা শিখে গেলাম। এবার সাপোজ কি হচ্ছে,
এইখানে যে আছে একটা এমব্রায়ো, এই গঠনটা আছে, এমব্রায়োটা আছে। তো একে দেখছি আমরা একটা বেশ একটা কি হচ্ছে যে দড়ির মতো অংশ দিয়ে উপরের মায়ের যে ফান্ডাস অংশটা আছে, ঠিক আছে, ওর সঙ্গে যুক্ত আছে। তাহলে এই দড়ির মতো যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা বলবো আম্বিলিকাল কোড। এটা জিলাটিন ধর্মী যে পদার্থগুলো আছে সেটা দিয়ে কি হচ্ছে যে কি তৈরি হয়েছে, আর একে বলা হবে ওয়ার্টল কোড। ওয়ার্টল কোড। আচ্ছা, তো এখানে মেনলি দুই ধরনের অংশ দেখতে পাবো, এটা একটা আর এটা একটা, যেটা কি হচ্ছে যে প্লাসেন্টার দ্বারা যুক্ত আছে এমব্রায়োর সঙ্গে। এটা হচ্ছে প্লাসেন্টা, এটা এমব্রায়ো, এটা অ্যাম্বিলিকাল কোড। এবার এই এমব্রায়ো আছে, এই এমব্রায়োকে বাইরের দিকে বের করে নিয়ে আসতে হবে। তো ওর গঠনটা কিরকম করে দেখবো, এটাকে বাইরের দিকে বের করে নিয়ে আসলাম। ওর গঠন এইরকম দেখতে পাবো, অর্থাৎ পরিয়ন, অ্যামনিয়ন, allantois and yolk sac। এই তিন ধরনের যে পর্দা আছে এটার দ্বারা কি হয়েছে যে একটা এমব্রায়ো ঢাকা থাকে। কোরিয়ান যেটা আছে এর বাইরের দিকে যে লেয়ারটা আছে সেটাকে বলছি ট্রোফোব্লাস্ট। আর ভিতরের সাপোজ এটা লেয়ার আছে, তো এটার নাম হয়ে গেল সোমাটোস্ট্যাটিক এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। আর অ্যামনিয়ন যেটা আছে ওর ভিতরের দিকে যে পর্দাটা আমরা দেখতে পাবো সেটা হয়ে গেল ট্রোফোব্লাস্ট, আর বাইরের দিকে যে পর্দাটা আছে সেটা হয়ে গেল সোমাটোস্ট্যাটিক এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। মানে উল্টো ঘটনাটা ঘটে গেল। যদি এখানে অনেক ফাঁকা জায়গা আছে তাহলে কি হচ্ছে যে অতটি ফাঁকা নাই, কিন্তু মেন ফাঁকা যে হবে সেটা হবে এই জায়গাটা, এই জায়গাটা হবে। তো এই জায়গাটাকে আমরা বলবো অ্যামনিওটিক ক্যাভিটি। ঠিক, অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে যে এক ধরনের ফ্লুইড দেখা যাবে এটা বলা হবে অ্যামনিওটিক ফ্লুইড। যখন কি হচ্ছে 12 দিন এজ এর মধ্যে এই এমব্রায়োটা থাকবে ইউটেরাসের মধ্যে, তখন এর অ্যামনিওটিক ফ্লুইড অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে
তৈরি হতে শুরু করবে। এটা যখন 36 to 38 উইকসের হয়ে যাবে তখন এর পরিমাণ সবচেয়ে বেশি হবে, প্রায় 800 ml। আর যখন কি হচ্ছে যে কি এর আস্তে আস্তে সময়টা বাড়ছে তখন সাপোজ কি হচ্ছে যে কি 40 উইকের হয়ে গেল তখন এর পরিমাণটা 600 ml এর কাছাকাছি থাকবে। অর্থাৎ যত বাড়বে তত আস্তে আস্তে কমতে থাকবে। আচ্ছা, প্রথম দিকে এই অ্যামনিওটিক ফ্লুইড মায়ের কাছ থেকে কি হচ্ছে যে কি এখানে তরল পদার্থটা আসে, অর্থাৎ ইউটেরাসের মধ্যে থেকে তরল পদার্থটা এসে এখানে জমা হচ্ছে। কিন্তু পরে পরে এই যে এমব্রায়ো আছে ও কি হচ্ছে যে কি টয়লেট করবে, যেটা সেই টয়লেটটাই হচ্ছে এর অ্যামনিওটিক ফ্লুইডের উৎস। তো ফাংশন অফ অ্যামনিওটিক ফ্লুইড, ফাংশন এক নম্বর, এ কি করছে যখন মা চলাফেরা করবে, হাঁটবে কিংবা হয়তো কোথাও কি হচ্ছে যে কি জার্নি করছে, তখন বাইরের যে আঘাত থাকবে ঘর্ষণজনিত আঘাত থেকে এই এমব্রায়োকে প্রোটেক্ট করবে এই ফ্লুইডটা। 2 নম্বর, একে একটা নির্দিষ্ট টেম্পারেচার অর্থাৎ এখানকার উষ্ণতাকে স্থির করে রাখতে সাহায্য করবে। 3 নম্বর, এই এমব্রায়ো এই ফ্লুইডটাই কি হচ্ছে যে খাবে, আবার এই ফ্লুইডটাকে ও বের করে দেবে নিজের দেহ থেকে। এই জন্য ওর দেহের মধ্যে ডাইজেস্টিভ সিস্টেম যেটা আছে সেটা আস্তে আস্তে স্ট্রং হতে শুরু করবে, ডাইজেস্টিভ সিস্টেমটা স্ট্রং হতে শুরু করবে। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এর অ্যাম্বিলিক্যাল কোড যেটা আছে এটাকে সংকুচিত কিংবা প্রসারিত করতে দেয় না, অর্থাৎ একটা নির্দিষ্ট কি হচ্ছে যে গঠন সৃষ্টি করে রাখতে সাহায্য করে অ্যামনিওটিক ফ্লুইডটা। তো এই রকমের অনেক কি হচ্ছে যে কাজ আছে, আমাদেরকে কাজগুলো দেখে নিতে হবে। ওকে, এটা শিখে নিতে হবে, বুঝে গেল? আচ্ছা, এবার অ্যালান্টোয়েস যেটা আছে, অ্যালান্টোয়েস যেটা আছে এর বাইরের দিকে একটা লেয়ার থাকবে স্প্ল্যাঙ্কনো প্লিউরিক, এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন। মেসোডার্ম দাও, বই মেসোডার্ম আছে। আর ভিতরের দিকে যে থাকবে সেটা কি হচ্ছে যে এন্ডোডার্ম। এই অ্যালান্টোয়েস যেটা থাকছে ইয়র্ক স্যাক এর একই রকমের থাকবে। এটা অন্ত্রের গঠনে সাহায্য করছে, কিন্তু ইয়র্ক স্যাকের কাজ এখন পর্যন্ত কি হয়েছে যে আবিষ্কৃত হয়নি কিংবা জানা যায়নি। বুঝে গেল? তাহলে পরবর্তী একটা নতুন টপিক আমরা শুরু করব। এবার হচ্ছে একটা ছোট টপিক, প্রেগন্যান্সি। তো প্রেগন্যান্সি কি জিনিস? এখানে ফার্টিলাইজেশন সম্পন্ন হওয়ার পরে যে সময় ধরে
কোনো মহিলা অন্তঃসত্ত্বা থাকে, অর্থাৎ কনসিভ করার পরে যে সময় ধরে বাচ্চা বা ভ্রূণটাকে নিজের গর্ভের মধ্যে ধারণ করে থাকে, কি বলা হচ্ছে? প্রেগনেন্সি বলা হচ্ছে। তাহলে টোটাল পিরিয়ডটা কত? পিরিয়ড অফ প্রেগনেন্সি 9 months 10 days, বা 270 দিন এর কাছাকাছি থাকবে, 60 থেকে 70 কাছাকাছি থাকবে। আচ্ছা, চেঞ্জেস ডিউরিং প্রেগনেন্সি। অর্থাৎ ফিমেল বডিতে কি ধরনের পরিবর্তন দেখা যাবে যদি এর ইউটেরাসের মধ্যে এমব্রায়ো ফর্মেশন হয়, অর্থাৎ কনসিভ থাকে, অর্থাৎ অন্তঃসত্ত্বা থাকে, তাহলে এই ফিমেল বডি, অর্থাৎ এর যে বডিটা আছে, সাপোজ এটা একটা ফিমেল বডি আছে, এর মধ্যে কি কি ধরনের পরিবর্তন দেখা যাবে। পয়েন্ট নাম্বার 1, এর যে ইউটেরাস আছে, ইউটেরাসের দৈর্ঘ্য কি হচ্ছে যে কি বৃদ্ধি ঘটবে। স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে ইউটেরাসের দৈর্ঘ্য কি হচ্ছে, আস্তে আস্তে এরকম করে বাড়তে থাকবে। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর, ফ্যালোপিয়ান টিউব যেটা আছে, যত এখানে কি হচ্ছে যে কি এমব্রায়োটা আস্তে আস্তে করে বাড়ছে, তত ফ্যালোপিয়ান টিউব নিজের লোকেশন, অর্থাৎ এর যে অবস্থান আছে, এই অবস্থানকে ছেড়ে দিয়ে এই ফ্যালোপিয়ান টিউবটা এই দিকে চলে আসবে। এই দিকে অবস্থান করবে, অর্থাৎ ইউটেরাসের উপরের দিকে চলে আসবে। আচ্ছা, তারপরে 3 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, যখন এমব্রায়ো ফর্মেশন হচ্ছে তখন মায়ের ম্যামারি গ্ল্যান্ড আস্তে আস্তে কি হচ্ছে যে লার্জ প্রকৃতির হতে শুরু করবে। এরকম আস্তে আস্তে কি হচ্ছে, বাড়তে শুরু করেছে, কারণ হরমোন সিক্রেশন হচ্ছে, এই জন্য কি হচ্ছে যে বাড়ছে। ঠিক। আচ্ছা, 4 নম্বর, এর ক্ষেত্রে টোটালের উপরে 10 থেকে 12 কেজি ওয়েট যেটা আছে সেটা বেড়ে যাবে, ওয়েটটা বেড়ে যাবে, কারণ এক এমব্রায়ো তৈরি হয়েছে, সাপোজ এমব্রায়ো তৈরি হয়েছে, তারপরে কি হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড আছে, এর মধ্যে কি হচ্ছে যে ফ্লুইড আছে, তারপরে কি হচ্ছে যে প্লাসেন্টা আছে, এই যে অনেক বড় করে কি হচ্ছে যে প্লাসেন্টা ফর্মেশন করবে। এই সকল কারণে কি হচ্ছে এর ওয়েটটা আস্তে আস্তে বাড়তে থাকে। 6 নম্বর, এর আরবিসি যেটা আছে তার আরবিসির পরিমাণটা কি হচ্ছে যে বাড়তে থাকবে। মূত্র যেটা সৃষ্টি হচ্ছে সেটার পরিমাণটা কি হচ্ছে যে বাড়বে, অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যেটা আছে সেটা বেড়ে যাবে, এই জন্য মূত্র উৎপাদন সেটা বেড়ে যাবে। তো এই রকমের কি হচ্ছে যে কি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো কি হচ্ছে একটা ফিমেল বডিতে আমরা দেখতে পাবো। 3 নম্বরটা, ম্যামারি গ্ল্যান্ড আস্তে আস্তে কি হচ্ছে বৃদ্ধি হচ্ছে, স্তন গ্রন্থি যেটা আছে সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আর যখনই বাচ্চাটা বাইরের দিকে বের হবে তখন কি হচ্ছে যে ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে প্রোল্যাক্টিন হরমোনের জন্য এখানে মিল্ক প্রডিউস করতে শুরু করবে, প্রোল্যাক্টিন। আর অক্সিটোসিন যখন ক্ষরিত হবে তখন এখান থেকে সিক্রেশন করতে শুরু করে দিবে। এটা তো আমরা শিখে গেছি, এই জন্য ওটা আমি বলি। তাহলে ঠিক আছে, এতদূর পর্যন্তই থাকুক, পরবর্তী অংশগুলো পরে দিন হবে।